ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণ, দেশীয় শিল্পের জন্য বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী ভ্যাট ও আগাম কর অব্যাহতি এবং মাসিকের পরিমাণ করতে ত্রৈমাসিক অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এখানে বলা বাহুল্য, এই বাজেটটা আমাদের কাছে কিন্তু মনে হয়েছে একটা নবনির্বাচিত বিএনপি সরকারের একটি প্রতিশ্রুতিমূলক বাজেট। ওনারা কিন্তু ক্ষমতায় আসার আগ থেকেও কিন্তু বলে এসছে তারা একটা $1 ট্রিলিয়ন ইকোনমি 2034 সালের মধ্যে এবং আগামী 5 বছরের মধ্যে 1 কোটি কর্মসংস্থানের জন্য এবং ইজ অফ ডুইং বিজনেসের জন্য ওনারা ক্লিয়ারলি ম্যানিফেস্টোতেও মেনশন করেছেন এবং তারই একটা সুদর্শন প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটের মধ্যে দেখতে পাচ্ছি। সিএসএমই উন্নয়নে গৃহীত উদ্যোগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ সহজীকরণের জন্য বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজের আওতায় সিএমএসএমইদের খাতে 5,000 কোটি টাকার বরাদ্দ প্রদানকে সাধুবাদ জানাচ্ছি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের জন্য ফ্ল্যাট রেটে টার্নওভার কর প্রদান ও ক্ষুদ্র ভ্যাটদাতাদের জন্য আলাদা ভ্যাটের রিটার্ন ফর্ম চালু একটি ভালো উদ্যোগ, যা বহুদিন ধরে ঢাকা চেম্বারের প্রত্যাশা করে আসছিল। এসএমই উদ্যোক্তাদের জন্য 50 লাখ টাকা পর্যন্ত টার্নওভার ও নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য 70 লাখ টাকা পর্যন্ত টার্নওভার হতে অর্জিত আয় করমুক্ত করা এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ই-লোন চালু প্রশংসনীয় উদ্যোগ। স্থানীয় আমদানি ও রপ্তানিমুখী শিল্প, বৈদ্যুতিক গাড়ি, মোবাইল ফোন, ফ্রিজ, এসি ও প্রযুক্তি পণ্যের উৎপাদন ও আমদানিতে কর কমা এসব পণ্যের দাম হ্রাস এবং দেশীয় শিল্প বিনিয়োগে বৃদ্ধির জন্য ইতিবাচক পথ তৈরি করবে। বাণিজ্য ও বিনিয়োগের প্রসারে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্থানীয় ইলেকট্রিক বাস ও ট্রাক উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে 5% অতিরিক্ত ভ্যাট ও সম্পূর্ণ শুল্ক অব্যাহতি এবং দেশীয় ই-বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের উপকরণ আমদানিতে সকল রেয়াতি সুবিধা প্রদান সাধুবাদ জানাচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাত, ইলেকট্রিক ভেহিকল, মোটরযান নিবন্ধন ও নবায়নের ক্ষেত্রে অগ্রিম আয়কর কমানো, স্থানীয়ভাবে ইলেকট্রিক গাড়ি, বাস, ট্রাক উৎপাদনে 2030 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি ও দেশব্যাপী ইলেকট্রিক গাড়ির চার্জিং নেটওয়ার্ক স্থাপন করতে আমদানি পর্যায়ে কর ছাড়ের পদক্ষেপ যুগান্তকারী একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করি। কিন্তু বিদ্যমান জ্বালানির চাহিদার বিপরীতে কূপ খননে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা জ্বালানি সংকটের তুলনায় অনেকটা অপ্রতুল। আমদানি নির্ভর জ্বালানি ও প্রেডিক্টেবল মূল্য পরিকল্পনা না থাকলে স্বল্পমেয়াদী ভর্তুকি শুধু অপচয় বাড়াবে, ইনভেস্টমেন্ট বাড়াবে না। তাই নীতি নির্ধারণে অবশ্যই স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট মূল্য কাঠামো তৈরির আহ্বান জানাচ্ছি। বিনিয়োগ ও ব্যবসা সহজীকরণ, 2026-27 বাজেটে সিঙ্গেল উইন্ডো বাধ্যতামূলক, 7 দিনের মধ্যে লাইসেন্স অনুমোদন, কোম্পানি নিবন্ধন 48 ঘন্টায়, প্লাগ অ্যান্ড প্লে শিল্প সুবিধা, কোম্পানির রিটার্ন অনলাইন দাখিল, এনএসডব্লিউ অ্যাসিকিউডা ওয়ার্ল্ড ই রিটার্ন ইন্টিগ্রেশন ও করদাতাদের কর দায়ের হ্রাসের মতো পদক্ষেপের মাধ্যমে রেগুলেশন সরলীকরণের প্রস্তাব ডুইং বিজনেসে পরিবেশকে উন্নত করে বিশেষভাবে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সহায়ক হবে। একই সঙ্গে 100 কোটি টাকা পর্যন্ত ডিল ভ্যালু বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই রিপ্যাট্রিয়েশন করার উদ্যোগকেও আমরা সাধুবাদ জানাচ্ছি। এছাড়া শিল্প স্থাপনে বিনিয়োগ ব্যয় কমাতে বিদেশি ঋণের সুদের হার এর উপর উৎসে কর 20% থেকে কমিয়ে 10% করা একটি সময় উপযোগী সিদ্ধান্ত। এটা বিনিয়োগে ইতিবাচক ধারা ফিরিয়ে আনবে। তবে ডিরেগুলেশনের প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়নই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। সামগ্রিকভাবে 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সফলতা। উপরন্তু রাজস্ব আদায়ের আকাশচুম্বী টার্গেট দেওয়া হলেও বর্তমানে আমাদের অর্জিত রাজস্ব থেকে তার অনেকাংশে কম। সে কারণে এত পরিমাণ রাজস্ব সংগ্রহ করার মাধ্যমে এই বাজেট ব্যয় মেটানো খুবই চ্যালেঞ্জিং হবে। প্রত্যেক বছর ঢাকা চেম্বার বাজেটের অন্তর্ভুক্তির জন্য বিভিন্ন প্রস্তাবনা দিয়ে থাকে, কিন্তু এই বছরের নতুন সরকার প্রায়
50 ভাগের উপরে ঢাকা চেম্বারের প্রদত্ত ইজ অফ ডুইং বিজনেস ডিরেগুলেশনের সব কিছু আমলে নেওয়াতে আমরা ভীষণভাবে এই সরকারকে এবং মাননীয় অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী এবং আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং ওনার চেয়ারম্যান মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। দেশের অর্থনীতি সামনের দিনগুলোতে ইতিবাচক হোক, এগিয়ে যেতে সক্ষম হবে। এই বাজেট ব্যবসা বান্ধব যে বাজেট দিয়েছে, এটা নিয়ে আমাদের ঢাকা চেম্বারে সবসময় দায়িত্ব থাকে যে আমরা গঠনমূলক সমালোচনা করি এবং প্রাইভেট সেক্টরের ইন্টারেস্টের জন্য সবসময় সরকারের সাথে আমরা ডিবেট এবং কনসালটেশন করে থাকি। এই বাজেটটা এর থেকে সুন্দর বাজেট পাওয়া একটা প্রাইভেট সেক্টরের কিন্তু সত্যি এটা একটা অভাবনীয় একটা জিনিস প্রেজেন্ট সরকার মাননীয় প্রধানমন্ত্রীর আন্ডারে অর্থমন্ত্রী কিন্তু আজকে পেশ করেছেন। এতে ওনারা কিন্তু ওনাদের দায়িত্বের এবং ওনাদের কমিটমেন্টের যে ধারাটা আমরা বলবো যে সিংহভাগ কিন্তু প্রমাণ করেছেন এবং আমরা সরকারের সাথে একত্ব প্রকাশ করে আমরা বলতে চাই যে আজকে বাংলাদেশে আমরা কিন্তু এটা একটা ডিবেটেবল জিনিস থাকে যে একটা হিউজ সেক্টর আমাদের এখনও কিন্তু ফর্মাল ইকোনমির বাইরে রয়ে গেছে। এই ফর্মাল ইকোনমির ভিতরে আনতে আমরা আপনাদের মাধ্যমে প্রায় দেখতে চাই যখনই একটি গঠনমূলক বা মুভ সরকার নেয় তখন মানুষজন রাস্তায় নেমে আসে। আমাদের এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি কর বা ট্যাক্স দিব না। এটা আমাদের ব্যবসায়িক মহল, আপনারাও জানেন আমাদের দেশে প্রায় 2 কোটির উপরে টিন আছে, মাত্র 40 লাখের মতো লোক ওনাদের ট্যাক্স ফাইল করেন এবং মাত্র 22 লক্ষ 10% লোক কিন্তু মূলত ট্যাক্স দেয়। সরকার যেভাবে মোটা দাগে কমিটমেন্ট করেছিলেন যে ওনারা ট্যাক্সের হারটা বাড়াবেন না, কিছু জায়গায় ব্যক্তি পর্যায়ে বাড়িয়েছেন কিন্তু তারপরেও এটা সহনীয় বলে আমরা মনে করি। এখন দায়িত্ব কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর বিজনেসম্যানদের উপরেও এটা অনেক বর্তাবে যে, এবং সরকারকে আমাদের অনুরোধ থাকবে যে এটা যাতে শক্ত হাতে ওনারা কর জাল, কারণ এই দেশ আমরা অনেকভাবে আপনারা দেখছেন কন্টিনিউয়াস কোভিড গেল, রাশিয়া ইউক্রেন যুদ্ধ গেল, গত বছর ভারত পাকিস্তানের একটা যুদ্ধ গেল, এখন মিডল ইস্ট ক্রাইসিস চলছে যেটা কবে শেষ হবে আমরা কিন্তু ওয়ার্ল্ডে কেউ কিন্তু এটাকে অ্যাসেস করতে পারছি না। এবং আপনারা জানেন যে সরকার মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে ইতিমধ্যে প্রায় $4 বিলিয়ন কিন্তু আমাদের একটা ক্ষতি সাধন হয়ে গেছে প্রাইস বাড়ার কারণে। সো আমাদের সকলকে সাথে নিয়ে আমাদের এই অর্থনীতিটাকে আমাদের সামনের দিকে আবার ঘুরিয়ে নিয়ে আসতে হবে এবং এই জন্য সরকারকে একটি সুদূরপ্রসারী এবং লং টার্ম থট প্রসেসের একটা সুন্দর বাজেট দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।